সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওটি মূলত যারা ফিফথ সেমে পরীক্ষা দেবে এবার, অর্থাৎ ফোর্থ সেম পাস করে গেছে অথচ যাদের সেকেন্ড সেমে সাপ্লি রয়েছে তাদের জন্য 2024 সালে অর্থাৎ এবছর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই রকম প্রশ্ন বা সাজেশন নিয়েই আজকের এই ভিডিওটি। চলো তাহলে শুরু করা যাক। প্রত্যেকটি মডিউল থেকে সাধারণত দুটি প্রশ্ন থাকে এবং এই দুটি প্রশ্নের মধ্য থেকে আমি আলাদা আলাদা ভাগ করেও এখানে সাজেশন রেখেছি যে একটি প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে মূলত কি কি প্রশ্ন দেখা উচিত। মডিউল 1 থেকে মূলত আমরা যে বিষয়টি রয়েছে সেই বিষয়কে আমরা দুটি ভাগে ভাগ করেছি। এর মধ্য থেকে যে কোনো একটি ভাগের প্রশ্ন এবং তার উত্তর যদি ভালোভাবে তৈরি করে রাখা যায় তাহলে এই অংশ থেকেই তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এখানে আমি প্রথম পার্টে যে বিষয়গুলি রেখেছি, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এটি কোন পর্যায়ের পদ, পদটির মর্মার্থ ও কাব্য সৌন্দর্য বিচার করো। 2, লালন ফকিরের পাঠ্যপদটি অবলম্বনে লালন ফকিরের সমন্বয়বাদী জীবন দর্শনের তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা সব লোকে কয় লালন কি জাত সংসারে। কবিতাটি কালোত্তীর্ণ হওয়ার কারণ বিশ্লেষণ করো। 4, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, পদকর্তাকে কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। 4, সই কেবা শুনাইল শ্যাম নাম, পদকর্তাকে কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। এই 4টি পদ যদি করে রাখা হয় তাহলে আশা করি 10 নম্বরের একটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে, সেই সঙ্গে 5 নম্বরের প্রশ্নও এখান থেকে পেয়ে যেতে পারো। কিন্তু এই পার্টের এই প্রশ্নগুলো যাদের হয় না, এই একই মডিউল থেকে তার অথবা হিসাবে তোমরা অন্য 4টি প্রশ্ন বা 5টি প্রশ্ন অবশ্যই দেখে রাখতে পারো, যেগুলি হলো জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা কবিতাটি আলোচনা করে বুঝিয়ে দাও, অথবা এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়, তাৎপর্য বিশ্লেষণ করো। 2, পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, কবি এবং কাব্যগ্রন্থের নাম উল্লেখ করে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3, অবনী বাড়িয়াছ কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করো। রয় যে কাঙাল শূন্য হাতে কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। এছাড়া 5 নম্বরের জন্য যে পদগুলি বা কবিতাগুলি দেখে রাখবে, প্রথম পাঠ থেকে লুইপাদ রচিত পাঠ্যপদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, পদটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3, মা নিম খাওয়ালে চিনি বলে, পদটির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মূলত এখানে আমি পূর্বে যে 4টি প্রশ্ন দিয়েছি এই 4টি প্রশ্ন এবং এখানকার এই 5 নম্বরের জন্য 3টি প্রশ্ন যদি করা হয় তাহলে 10 এবং 5 নম্বরের মধ্যে তোমরা অবশ্যই একটি কমন পাবে। এছাড়া যদি তোমরা পরবর্তী পাঠ থেকে করতে চাও তাহলে 10 নম্বরের এই প্রশ্নগুলির পাশাপাশি আরো 5 নম্বরের যে প্রশ্নগুলি দেখে রাখতে হবে। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, কোন কবিতার অংশ, পরধন বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃত অংশে কবির মনোভাব ব্যাখ্যা করো। 2, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, কবিকে কোন কবিতার অংশ, কবিতাটির কবিকে এবং এটি কোন কবিতার অংশ, কিভাবে জীবনের জয়গান গেয়েছেন। 3, হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4, দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতার বিষয়বস্তু আলোচনা করো। তবে তুলনামূলকভাবে আমার মনে হয় প্রথম অংশ থেকে যদি করা হয় তাহলে একটু সহজ হবে। যাই হোক, এবারে মডিউল 2 থেকে উপন্যাস এবং উপন্যাসের অথবা হিসাবে 4টি গল্প রয়েছে। 4টি গল্পের মধ্য থেকে 3টি গল্প যদি ভালো করে দেখা হয় তাহলে এখান থেকে 10 নম্বরের প্রশ্নের উত্তর একটা অবশ্যই করা যাবে। তো উপন্যাস থেকে যদি প্রস্তুতি নেওয়া হয় তাহলে উপন্যাস থেকে যে প্রশ্নগুলি দেখতে হবে, কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো, অথবা কপালকুণ্ডলা উপন্যাসে উপকারীর প্রয়োজনীয়তা ও সার্থকতা বিচার করো। উপকাহিনীর হবে, এটি টাইপিং মিস্টেক রয়েছে, উপকাহিনীর প্রয়োজনীয়তা ও সার্থকতা বিচার করো। 2, কপালকুণ্ডলা উপন্যাসের মতিবিবি বঙ্কিমচন্দ্রের এক অসামান্য সৃষ্টি,
চরিত্র নির্মাণের ক্ষেত্রে লেখকের দক্ষতা বিচার করো। 3 কপালকুণ্ডলা কোন শ্রেণীর রচনা যুক্তিসহ বিচার করো, অথবা কপালকুণ্ডলা রোমান্স রস সমৃদ্ধ উপন্যাস উক্তিটি কতখানি সার্থক তা বিচার করো, অথবা কপালকুণ্ডলা উপন্যাসের ঐতিহাসিক পটভূমিকার পরিচয় দাও। 4 কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক চরিত্র হিসাবে নবকুমার চরিত্রটি কতখানি সার্থক তা আলোচনা করো। উপন্যাস থেকে যদি আমরা প্রশ্নের উত্তর করার প্রস্তুতি নিই তাহলে আমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। যদি আমরা গল্পের অংশ থেকে উত্তর দেব মনে করি তাহলে যে প্রশ্নের উত্তরগুলো আমাদের করতে হবে, আদাব গল্পে নির্দয় জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনিয়েছেন, গল্পটি অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ আদাব গল্পে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছে আলোচনা করো, একই উত্তর। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত বা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, চরণদাস এমএলএ গল্পটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো, অথবা চরণদাস এমএলএ গল্পে তৎকালীন রাজনীতির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 3 লম্বকর্ণ গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো, অথবা লম্বকর্ণ গল্পের মধ্যে যে হাস্যরসের পরিচয় পাই তা আলোচনা করো, বা হাস্যরসের অন্তরালে যে সমাজ চিত্র আমরা লম্বকর্ণ গল্পে পাই তা আলোচনা করো। গল্প থেকে এই 3টি প্রশ্ন যদি দেখা হয় তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আমরা 10 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে পারবো। আমরা মূলত কপালকুণ্ডলা উপন্যাস থেকে যদি প্রস্তুতি নিই তাহলে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমাদের দেখতে হবে, কপালকুণ্ডলা উপন্যাসে অলৌকিক এবং অতি প্রাকৃতিক পরিবেশের ভূমিকা কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। 2 যাহাতে জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না, কে কাকে কেন এই কথা বলেছে। যদি জানিতাম যে স্ত্রী লোকের বিবাহ দাসিত্ব তবে কদাপি বিবাহ করিতাম না, কে কাকে এ কথা বলেছে, এ কথা বলার কারণ কি। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, উৎস নির্দেশ করে উক্তিটির তাৎপর্য লেখো। 5 প্রদীপ নিভিয়া গেল, অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। এছাড়া উপন্যাস থেকে আরো কিন্তু লাইন তুলে প্রশ্ন হতে পারে। 5 নম্বরের জন্য গল্প থেকে যে প্রশ্নগুলো আমরা দেখব, পাবলিক অবুঝ, জনতা খামখেয়ালি, জনসাধারণ নিমক হারাম, উৎস নির্দেশ করে বক্তার এইরূপ মন্তব্যের কারণ নির্দেশ করো। 2 আরে না না উঠো না, জানটারে দিবা নাকি, কে কাকে এ কথা বলেছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে। 3 লম্বকর্ণের চেহারা ও স্বভাবের পরিচয় দাও। এইগুলো দেখার পাশাপাশি টেক্সট ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে যে ছোট প্রশ্ন আসে সেই ছোট প্রশ্ন অবশ্যই টেক্সট পড়তে হয়। তো এই টেক্সট পড়ার পাশাপাশি আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলিতে সম্ভাব্য ছোট প্রশ্ন বা প্রত্যেকটি মডিউল ধরে ধরে টেক্সট ধরে ধরে কি কি প্রশ্ন আসতে পারে সেই রকম প্রশ্নেরও কিন্তু উত্তর বা ভিডিও আমি রেখেছি। এই ভিডিওর শেষে অন স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া কিংবা প্লে লিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো। শর্ট কোশ্চেনের জন্য সেই প্রশ্নগুলো দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মডিউল 3-তে রয়েছে নাটক, নাটক এবং গদ্য প্রবন্ধ, এর মধ্য থেকে যে কোনো একটা পাঠ করা যেতে পারে। মূলত নীলদর্পণ নাটক থেকে যদি আমরা প্রস্তুতি নিই তাহলে যে প্রশ্নগুলো দেখব, নীলদর্পণ নাটকের সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের সাফল্য ব্যর্থতা আলোচনা করো, অর্থাৎ নীলদর্পণ নাটকের সংলাপ কতখানি সার্থক হয়েছে সে সম্পর্কে আলোচনা করতে হবে। দ্বিতীয়ত নীলদর্পণ বিদ্রোহের দর্পণ নয় অত্যাচারীর দর্পণ, নীলদর্পণ নাটকের বিষয়বস্তু অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা বিচার করো, অথবা নীলদর্পণ ঠিক নাটক নয় নাট্যচিত্র, এই মন্তব্য কতখানি সার্থক তা আলোচনা করো। 3 ভদ্র অপেক্ষা ভদ্রেতর চরিত্র চিত্রণেই দীনবন্ধু মিত্র অধিকতর দক্ষতা দেখিয়েছেন, অভিমতটি বিচার করো। 4 নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্র যে হাস্যরসের সৃষ্টি করেছেন তা আলোচনা করো। 5 নীলদর্পণ নাটকের নায়ক বিচার করো। অথবা হিসেবে গদ্য প্রবন্ধ থেকে যদি আমরা 3টি প্রশ্ন দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই কমন পাবো। অর্থাৎ নাটক অপেক্ষা যদি আমরা প্রবন্ধগুলো করি তাহলে আমার মনে হয় তুলনামূলকভাবে একটু কম পড়লেও হয়ে যায়। কি করতে হবে 10 নম্বরের প্রশ্ন হিসাবে, বাজে কথাতেই মানুষ আপনাকে ধরা দেয়,
রবীন্দ্রনাথের বাজে কথা প্রবন্ধটি অনুসরণে এই উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় বুঝিয়ে দাও। 2. সৌন্দর্যের সন্ধান প্রবন্ধ অবলম্বনে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্য ভাবনার পরিচয় দাও। 3. ঊনবিংশ শতাব্দীর নারী বিপ্লব প্রবন্ধের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন হিসাবে নাটক থেকে দেখতে হবে, মুই সোনার নক্কি ভেষয়ে দিতে পারবো না মারে, মুই কনে যাব রে। বক্তাকে। সোনার নক্কি বলতে কাকে বোঝানো হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তার এই উক্তি। 2. নীলদর্পণ নাটকের তোরাব চরিত্রের পরিচয় দাও। 3. আল্লাহ বড়বাবু মুই এতবার বাঁচালে মুই বড়বাবুরই একবার বাঁচাতে পারলাম না। এ আক্ষেপ কার, কোন পরিস্থিতিতে, কেন সে আক্ষেপ করেছে? প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো আমরা দেখব, নাটক থেকে এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি কিন্তু টেক্সট পড়তে হবে, টেক্সট থেকে লাইন তুলে আরো প্রশ্ন হতেই পারে। প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো দেখব 5 নম্বরের, সুন্দর ও অসুন্দর সম্বন্ধে শেষ কথা যদি কেউ বলতে পারে তো তোমাদের নিজের নিজের মন। সৌন্দর্যের সন্ধান প্রবন্ধ অবলম্বনে এই উক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা সুন্দর ও অসুন্দর জীবন নদীর 2 টান ব্যাখ্যা করো। 2. বাজে কথাতেই মানুষ আপনাকে ধরা দেয়, তাৎপর্য বিশ্লেষণ করো। এটা 10এও ছিল, 5এও আসতে পারে, একই প্রশ্ন 5এও আসতে পারে। যে প্রশ্নগুলো 10এ দিয়েছি সেখান থেকে 5এও আসতে পারে, অর্থাৎ 2 রকম ভাবেই নিজেদের প্রস্তুতি রাখতে হবে। 3. বই পড়ার বা সাহিত্য চর্চার বা কাব্য সাধনার সুফলগুলি কি কি? এই প্রশ্ন 3টি দেখার পাশাপাশি টেক্সটগুলো যদি পড়া হয় তাহলে আশা করি এখান থেকে ভালো উত্তর করা যাবে। তবে শর্ট কোশ্চেনের প্রস্তুতি কিন্তু ভালোভাবেই নিতে হবে এবং সেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমার পূর্ববর্তী ভিডিওগুলি অবশ্যই খুবই সহায়ক হবে। তোমরা অবশ্যই পূর্ববর্তী শর্ট কোশ্চেনের আলোচনাগুলো দেখে নেবে। আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।